বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার পক্ষ থেকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। স্লাইডের একটা অংশ হিসেবে পরিচিতিগুলো থাকে আর কি, এগুলো প্রতিটা স্লাইডেই দিতে হয়। পাঠ পরিচিতি। আজকে পাঠ হলো ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি, অধ্যায় 5, তথ্য ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত। এখানে অধ্যায় 5-এর 6টি অংশ আছে। 5.1 আছে ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা, 5.2 হলো আচরণগত ধারণা, 5.3 হলো জ্ঞানগত ধারণা, 5.4 সিদ্ধান্ত গ্রহণ ভূমিকা, 5.5 সিদ্ধান্ত গ্রহণ রেশনাল মডেল, আর 5.6 হলো সিদ্ধান্ত গ্রহণ প্রাতিষ্ঠানিক মডেল। এই অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজকে হলো 3টা অংশ পড়ব, আর এর পরের ক্লাসে বাকি 3টা অংশ পড়ব আর কি। আসি আজকে হলো 5.1, 5.2 আর 5.3, এই 3টা অংশ আমরা আজকে এখানে আলোচনা করব। 5.1 ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা। এই অধ্যায়টা বা এই অংশটা পাঠ করলে আপনি যেভাবে যা কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, সেটা হলো ব্যবস্থাপক কে এবং কি কাজ করেন তা বলতে পারবেন, ব্যবস্থাপনা কি এবং এর সাথে তথ্য প্রযুক্তির সম্পর্ক কি তা বলতে পারবেন, ব্যবস্থাপনার 3টি শিক্ষালয় বর্ণনা করতে পারবেন। আসি ব্যবস্থাপক কি। ব্যবস্থাপক এমন একজন ব্যক্তি যিনি ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদন করার জন্য মূলত দায়ী থাকেন। সুনির্দিষ্টভাবে বলতে গেলে বলা যায় তিনি একজন ব্যবস্থাপক যিনি পরিকল্পনা প্রণয়ন করেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন, কার্যাবলী ও সম্পদ সংগঠিত করেন, নেতৃত্ব প্রদান করেন এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন। তাহলে ব্যবস্থাপক হলো সেই ব্যক্তি যিনি পরিকল্পনা প্রণয়ন করেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন, কার্যাবলী ও সম্পদ সংগঠিত করেন, নেতৃত্ব প্রদান করেন এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন। তিনি হলেন একজন ব্যবস্থাপক। একজন ব্যবস্থাপক অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেন। তিনি তার টিমের সদস্যদের বা অধীনস্থ কর্মীদের কাজের জন্য দায়ী থাকেন। তাই অন্যদের কাজ তত্ত্বাবধান ও তাদের কাজের জন্য যিনি দায়ী থাকেন তিনি ব্যবস্থাপক। লক্ষ্য অর্জনের জন্য তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন, অধীনস্থদেরকে নির্দেশ বা পরামর্শ প্রদান করেন ও দরকারি সম্পদের যোগান দেন এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করেন। তাহলে ব্যবস্থাপকের কাজ হলো, আসলে ব্যবস্থাপক বলতে আমরা কি বোঝাই, যিনি এই সমস্ত কাজগুলো করেন তাকেই ব্যবস্থাপক বলা হয়। তাহলে কাজগুলো কি? পরিকল্পনা পূরণ করেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন, কাজ এবং সম্পদ সংগঠিত করেন, নেতৃত্ব প্রদান করেন, সার্বিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন, তারপরে কি লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন, অধীনস্থদের আদেশ নির্দেশ পরামর্শ প্রদান করেন এবং দরকারি সম্পদের যোগান দেন। এই কাজগুলো তিনি করেন, তিনি একজন ব্যবস্থাপক। ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি। ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি বলা আছে যে যদিও ব্যবস্থাপনা চর্চা বহু পুরাতন, তথাপি ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানকে নিয়মবদ্ধভাবে পর্যবেক্ষণ ও মতামত গঠন করার কঠোর প্রচেষ্টা 19 শতকের অর্ধ শেষেও শুরু হয়। তাহলে ব্যবস্থাপনা চর্চাটা বহু পুরাতন, কিন্তু ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানকে নিয়মবদ্ধভাবে পর্যবেক্ষণ মতামত গঠন করার প্রচেষ্টা 19 শতকের অর্ধ শেষেও শুরু হয়নি। 1880 সালে যন্ত্রবিজ্ঞানের প্রশাখা হিসেবে ব্যবস্থাপনার নিয়মমাফিক বা প্রচলিত প্রাণুযায়ী অধ্যয়ন শুরু হয়। অর্থাৎ 1880 সালে যখন শিল্প বিপ্লব শুরু হয়, ঠিক তখন থেকেই আসলে যন্ত্রবিজ্ঞানের প্রশাখা হিসেবে ব্যবস্থাপনা নিয়মমাফিক বা প্রচলিত প্রাণুযায়ী অধ্যয়ন শুরু হয়। ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিন এবং আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, তাহলে এটাকে বলা হচ্ছে ASME, আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, এর প্রকাশনায় আধুনিক ব্যবসায় ব্যবস্থাপনা প্রবন্ধ প্রকাশিত হয়। ব্যবস্থাপনা নিয়ে লেখার 100 বছর পরে দেখা গেল যে প্রতিষ্ঠানের সাফল্য, উপযুক্ত
পরিবেশের সাথে প্রতিষ্ঠানের খাপ খাওয়ানো এবং অবশেষে দ্রব্য ও প্রস্তুত পদ্ধতির প্রগাঢ় জ্ঞানের উপর নির্ভর করে। তাহলে এটা পড়ে নিই, তারপরে বুঝা দিচ্ছি। প্রথমত, ব্যবস্থাপক শুধু পলিসি প্রণয়ন কিংবা পরিকল্পনা তৈরি নিয়ে ব্যস্ত থাকেন না, তিনি বহুবিধ কাজ করেন। ব্যবস্থাপকের সব কাজকে মূলত 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়: পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত, ব্যবস্থাপক তার কার্যাবলী সম্পাদন করেন এ লক্ষ্যে যে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকারের সম্পদ সমূহ যেমন নৈপুণ্যের সাথে ফলপ্রসূভাবে ব্যবহৃত হয়। তাহলে বলা হচ্ছে এখানে যে ব্যবস্থাপনার চর্চা অনেক পুরাতন হলেও ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানকে নিয়মবদ্ধভাবে পর্যবেক্ষণ ও মতামত গঠন করার প্রচেষ্টা 19 শতকের অর্ধ শেষেও শুরু হয়নি এবং শিল্প বিপ্লবের পরে যখন ব্যবস্থাপনার ব্যাপক হারে শিল্প বিপ্লবের ফলে যখন প্রতিষ্ঠান ব্যাপক হারে তাদের কলেবর বৃদ্ধি করতে শুরু করলো, সেই সময় থেকেই আসলে ব্যবস্থাপনা চর্চা এবং প্রতিষ্ঠানকে নিয়মবদ্ধভাবে পর্যবেক্ষণের সঙ্গে ব্যবস্থাপনার যোগাযোগ এটা শুরু হলো। 1880 সালে যন্ত্রবিজ্ঞানের প্রশাখা হিসেবে ব্যবস্থাপনার নিয়ম মাফিক বা প্রচলিত অনুযায়ী অধ্যয়ন শুরু, অর্থাৎ 1880 সালেই প্রথম শুরু হয় এবং ব্যবস্থাপনা নিয়ে লেখার 100 বছর পরেও দেখা গেল যে প্রতিষ্ঠানের সাফল্য শুধুমাত্র ব্যবস্থাপনার উপরে নির্ভর করে না। উপযুক্ত প্রযুক্তি, পরিবেশের সাথে প্রতিষ্ঠানের খাপ খাওয়ানো, অবশেষে দ্রব্য ও প্রস্তুত পদ্ধতির প্রবাহ জ্ঞানের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা হলো ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি। তারপরের অংশটা হলো কৌশল ও যুক্তিসঙ্গত ধারণা। এর আগে ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তির কিছু অংশ আছে, যেমন ব্যবস্থাপনার 3টা শিক্ষালয় আছে। শিক্ষালয়ের একটা হলো যখন বলছে যে 1880 সালে যখন প্রথম সর্বোচ্চ প্রচারিত যন্ত্রবিজ্ঞানের দৈনিক পত্রিকা বের হয় এবং কিভাবে ফ্যাক্টরি ব্যবস্থাপক ও প্রতিষ্ঠানকে ফলপ্রসূ করতে পারে তার নিয়মবদ্ধ ধারণা তৈরি করা হয়, তখন থেকেই ক্লাসিক্যাল সময় শুরু হয়। এ সময়কালে কৌশল যুক্তি সংক্রান্ত ধারণার উদ্ভব ঘটে। 1920 সালে মনোবিদ্যা ও সমাজবিজ্ঞানের প্রসারিত নিয়ম শৃঙ্খলার দ্বারা সমকালীন সময়ে শুরু হয় ব্যবস্থাপনার চর্চা। সমকালীন সময়ে আচরণমূলক ধারণা প্রভাব বিস্তার করে। 1960 সালে দি প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ নলেজ ইন দ্য ইউনাইটেড স্টেটস নামে বইটি প্রকাশের পর থেকে জ্ঞানের অবদান এবং প্রতিষ্ঠানের সাফল্য কিভাবে আনতে হবে তা ভবিষ্যৎ পরিকল্পনার সময় শুরু হয়। এটাকেই জ্ঞানের চিত্র বা দৃষ্ট স্বরূপ হিসাবে ধরা হয়। এসব তত্ত্বের প্রভাব বিভিন্ন ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক মাধ্যমে প্রসারিত হয়। ব্যবস্থাপনার তত্ত্বের এই ইতিহাসকে 3টি প্রধান ঐতিহাসিক সময়ে ভাগ করা হয়েছে। ক্লাসিক্যাল বা শ্রেষ্ঠ সময়, যেটা 1880 সাল থেকে 1927 সাল পর্যন্ত ধরা হয়েছে। কৌশল ও যুক্তি সংক্রান্ত দৃষ্টিকোণ দ্বারা প্রভাব বিস্তার করেছে, যা প্রায় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যন্ত্রশিল্প এবং যুক্তির দ্বারা চিন্তা করা হয়। তারপরে হলো সমকালীন সময়, এটা 1930 সাল থেকে 1962 সালকে ধরা হয়েছে। সমাজ মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং প্রতিষ্ঠানের আচরণ অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়েছে। আধুনিক কাল হলো 1965 থেকে বর্তমান পর্যন্ত। অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণকারী এবং অন্যান্য যারা প্রতিষ্ঠানের জ্ঞানের উপর গুরুত্ব আরোপ করেন তাদের দ্বারা আধিপত্য লাভ করেছে। তাহলে ব্যবস্থাপনার তত্ত্বের ইতিহাস হলো প্রধানত 3টি অংশে বিভক্ত করা আছে। একটা হলো ক্লাসিক্যাল বা শ্রেষ্ঠ সময়, সেটা 1880 থেকে 1927 সাল। তারপরে হলো সমকালীন সময়, 1930 সাল থেকে 1962 সাল। এবং আধুনিক কাল হলো 1965 থেকে পরবর্তী। আচ্ছা, কৌশল ও যুক্তিসঙ্গত ধারণা।
কৌশল ও যুক্তি সংক্রান্ত ধারণা হচ্ছে ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের বিবরণ, যা কিনা প্রতিষ্ঠানের যান্ত্রিক দৃষ্টিকোণ এবং ব্যবস্থাপনার আনুষ্ঠানিক কার্যাবলী, যথা পরিকল্পনা, সংগঠন, সমন্বয় বিধান, সিদ্ধান্ত গ্রহণ ও নিপুণভাবে পরিচালনা করাকে কেন্দ্রীভূত করে। ব্যবস্থাপকের ভূমিকা হচ্ছে সে যথাযোগ্য কার্য সাধনের মাধ্যমে খুব কাছ থেকে চাকরি, কাজ, মানুষ এবং যন্ত্রপাতির অংশগুলোকে গঠন করে তাকে সাজায়, পুনরায় অংশগুলোকে সাজায় এবং একটি কার্যকর প্রশাসন গঠন করে ও খুব কাছ থেকে সব কাজগুলোকে পরিচালনা করে। কৌশল ও যুক্তি সংক্রান্ত ধারণার দুটি ভিন্ন শাখা রয়েছে: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা শিক্ষালয় এবং প্রশাসনিক আমলাতান্ত্রিক শিক্ষালয়। প্রথম ফ্যাক্টটি কাজ করে, দ্বিতীয়টি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ করে, যেখানে দৈহিক পরিশ্রম দিতে হয় না। ঠিক আছে, তাহলে কৌশল ও যুক্তিসঙ্গত ধারণা হচ্ছে কি, যে ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের বিবরণ, যা কিনা প্রতিষ্ঠানের যান্ত্রিক দৃষ্টিকোণ এবং ব্যবস্থাপনার আনুষ্ঠানিক কার্যাবলী, যেমন পরিকল্পনা, সংগঠন, সমন্বয় বিধান, সিদ্ধান্ত গ্রহণ ও নিখুঁতভাবে পরিচালনা করাকে কেন্দ্রীভূত করে। তাহলে কৌশল ও যুক্তি সংক্রান্ত ধারণা হচ্ছে কি, প্রতিষ্ঠানের যান্ত্রিক এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার আনুষাঙ্গিক বা আনুষ্ঠানিক কার্যাবলীকে কেন্দ্রীভূত করে। এটাকে বলা হচ্ছে কৌশল ও যুক্তি সংক্রান্ত ধারণা। আমাদের 5.1 শেষ, আসি 5.2 আচরণগত ধারণা। এই অংশটা পাঠ করলে আমরা যা জানতে পারবো, আচরণগত ধারণা কি এবং ব্যবস্থাপকরা কি সিদ্ধান্ত গ্রহণ করে তার সম্পর্কে বলতে পারবেন, ব্যবস্থাপকরা কিভাবে কাজ সম্পন্ন করে তা লিখতে পারবেন, ব্যবস্থাপকের ভূমিকাগুলো বর্ণনা করতে পারবেন। আচরণগত ধারণা হচ্ছে ব্যবস্থাপনার বিবরণ, যা আচরণিক বিজ্ঞানের পর্যবেক্ষণ, অর্থাৎ প্রতিষ্ঠানের কার্যাবলী কিভাবে সম্পাদিত হয় এবং ব্যবস্থাপকরা কিভাবে তাদের কাজ করে তার পর্যবেক্ষণের উপরে ভিত্তি করে গড়ে। তাহলে আচরণগত ধারণা হলো ব্যবস্থাপনার বিবরণ, যা আচরণিক বিজ্ঞানী পর্যবেক্ষণ, যেটা প্রতিষ্ঠানের কার্যাবলীগুলো কিভাবে সম্পাদিত হয়, ব্যবস্থাপকরা কিভাবে তাদের পর্যবেক্ষণ কাজ করে, তা পর্যবেক্ষণের উপরে ভিত্তি করে গড়ে ওঠে হলো আচরণগত ধারণা। ব্যবস্থাপনা তত্ত্বের আচরণমূলক ধারণা 1920 থেকে 1930 সালে শুরু হয়েছে, যা বড় মাপের উন্নয়ন, জাতীয়ভাবে বাজারজাতকরণের জন্য বিপুল পরিমাণ ভোক্তাদের দ্রব্য উৎপাদন, বিভিন্ন স্তরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষমতাসীন শ্রমিক সমিতির উদ্ভবের সাথে সামাজিক বিবাদ যুক্তকরণ এবং সমাজ বিজ্ঞানের প্রভাব ও তার বৃদ্ধিশীল গ্রহণযোগ্যতা দ্বারা উদ্দীপনা পেয়েছে। তাহলে ব্যবস্থাপনা তত্ত্বের আচরণমূলক ধারণা 1920 সাল থেকে 1930 সালে শুরু হয়েছে। হ্যাঁ, এবং কিভাবে শুরু হয়েছে, যা বড় মাপের উন্নয়ন, জাতীয়ভাবে বাজারজাতকরণের জন্য বিপুল পরিমাণে ভোক্তাদের দ্রব্য উৎপাদন, বিভিন্ন স্তরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষমতাসীন শ্রমিক সমিতির উদ্ভবের সাথে সামাজিক বিবাদ যুক্তকরণ এবং সমাজ বিজ্ঞানের প্রভাব ও তার বৃদ্ধিশীল গ্রহণযোগ্যতার দ্বারা উদ্দীপনা পেয়েছে। তথ্য ব্যবস্থার মাঠে ব্যবস্থাপনার আচরণগত ধারণার অনেক প্রভাব রয়েছে। সমকালীন আচরণের বিজ্ঞানীরা পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে প্রকাশ করেছে যে ব্যবস্থাপকরা ব্যবস্থাপনার ক্লাসিক্যাল মডেলের মতো আচরণ করেন না। ব্যবস্থাপকের ভূমিকা। একজন সমাজবিজ্ঞানী, যার নাম হলো মিজন বার্গ, তিনি এই ব্যবস্থাপকের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। তিনি ব্যবস্থাপকের ভূমিকাকে 3টি অংশে ভাগ করেছেন: আন্তঃব্যক্তিক ভূমিকা, তথ্যমূলক ভূমিকা, সিদ্ধান্তমূলক ভূমিকা। এখন আসি আন্তঃব্যক্তিক ভূমিকা। এখানে কয় ধরনের ব্যবস্থাপক এখানে যুক্ত থাকেন, সেটা হলো মুখ্য কর্মকর্তা, নেতা এবং সংযোগ রক্ষাকারী। মুখ্য কর্মকর্তা আইনানুগ কর্তৃত্বের প্রতীক আনুষ্ঠানিক কর্তব্য পালন করেন। নেতা অধীনস্থদের উৎসাহ প্রদান করেন।
ভূমিকায় এখানে তিনটা মুখ্য উপাদান হলো স্নায়ুকেন্দ্র, তথ্য বিতরণকারী এবং মুখপাত্র। স্নায়ুকেন্দ্র তথ্য গ্রহণ করেন এবং সংগ্রহ করেন। তথ্য বিতরণকারী অধীনস্থদের নিকট তথ্য বিতরণ বা প্রদান করে থাকেন। মুখপাত্র কি করে? বাইরের লোকদের তথ্য প্রদান করে থাকেন। অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো বাইরের লোক যদি প্রতিষ্ঠান সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে ওই মুখপাত্র তাদেরকে সেই তথ্যটা প্রদান করে। সিদ্ধান্তমূলক ভূমিকা এখানে চারটা ফ্যাক্টর হলো উদ্যোক্তা, মীমাংসাকারী, সম্পদ বন্টন এবং মধ্যস্থতাকারী। উদ্যোক্তা প্রতিষ্ঠানের ভেতরে পরিবর্তন সাধন করেন। মীমাংসাকারী কোনো ঝামেলা হলে, প্রতিষ্ঠানের ভিতরে কোনো ঝামেলা ঘটলে, সংগঠিত হলে তিনি মিটমাট করেন। সম্পদ বন্টন বিভাগ বা ব্যক্তির মধ্যে যথাযথভাবে সম্পদ বন্টন করেন। মধ্যস্থতাকারী বিভিন্ন বিভাগ বা ব্যক্তির মধ্যে মধ্যস্থতা করেন। তাহলে এখানে মিজেনবার্গের ব্যবস্থাপকের ভূমিকা তিন ধরনের, এটা নিয়ে আলোচনা করা হলো যে আন্তঃব্যক্তিক ভূমিকা, তথ্যমূলক ভূমিকা এবং সিদ্ধান্তমূলক ভূমিকা। এই তিনটি ভাগে তিনি মিজেনবার্গ ব্যবস্থাপকের ভূমিকাকে ভাগ করেছেন এবং এই তিনটা ভাগকে আবার উপভাগ করেছেন কাদের কিরকম আন্তঃব্যক্তিক ভূমিকায় কোন কোন ব্যক্তির ফ্যাক্টর কাজ করে, মুখ্য কর্মকর্তা কাজ করে, নেতা কাজ করে, সংযোগ রক্ষাকারী কর্মকর্তা কাজ করে এবং এই মুখ্য কর্মকর্তা, নেতা এবং সংযোগ রক্ষাকারীর কি কি কাজ। হ্যাঁ, এই চারটা যদি মনে রাখা যায় তাহলে এইটা সম্পর্কে একদম ডিটেইলস একটা ব্যাখ্যা তৈরি করা যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু দেরি করে ফেললেন, অসুবিধা নেই। আপনারা এর আগের ক্লাসটা পেয়েছেন ইয়েতে, আমি যে লিংক দিয়ে দিয়েছিলাম? স্যার পেয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এটা ওই যে ভিডিও হচ্ছে, এটাও করে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা অবসর সময় বা কোনো সমস্যা হলে আবার পরে দেখে নিতে পারবেন। আচ্ছা, ব্যবস্থাপকরা কিভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করছে একজন সমাজবিজ্ঞানী কটার। এটার নাম হলো ব্যবস্থাপকরা কিভাবে কাজ করে তা বর্ণনা করার জন্য কটার 1982 সালে আধুনিক ব্যবস্থাপনাতে আচরণমূলক পদ ব্যবহার করেন। মিজেনবার্গের কাজের উপর ভিত্তি করে কটার তার যুক্তি দ্বারা প্রমাণ করেন যে ব্যবস্থাপকরা তিনটি সংকটপূর্ণ কাজে নিযুক্ত থাকে। প্রথমত, সাধারণ ব্যবস্থাপক স্বল্প ও দীর্ঘ সময় উভয় ক্ষেত্রে ব্যক্তিগত সভার আলোচ্য বিষয়বস্তু এবং উদ্দেশ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন। দ্বিতীয়ত, কার্যকর ব্যবস্থাপকরা আন্তঃব্যক্তিক নেটওয়ার্ক তৈরিতে অধিক সময় ব্যয় করেন, যা কিনা প্রতিষ্ঠানের সব পর্যায়ের লোক, কার্যকর লোক যেমন গুদামের কর্মচারী থেকে ক্লার্ক থেকে অন্যান্য ব্যবস্থাপক এবং তারপর উচ্চতর ব্যবস্থাপকদের নিয়ে সংগঠিত। ব্যক্তিগত সভার আলোচ্য বিষয়বস্তু সাধারণত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক পরিকল্পনা এবং নেটওয়ার্কের দ্বারা সঙ্গতিপূর্ণ, কিন্তু এই নেটওয়ার্কগুলো ভিন্ন এবং দূরবর্তী। সাধারণ ব্যবস্থাপক বিধিবদ্ধ ও বিধি বহির্ভূত মুখোমুখি মিথস্ক্রিয়ার উপায় ব্যবহার করে এই নেটওয়ার্কগুলো তৈরি করে। তাহলে ব্যবস্থাপকরা কিভাবে কাজ সম্পন্ন করেন এটা নিয়ে কটার আলোচনা করছেন 1982 সালে, এবং তারা তিনটি সংকটপূর্ণ কাজে নিজেদেরকে নিযুক্ত করেন। হ্যাঁ, প্রথম সংকটপূর্ণ কাজটা হলো সাধারণ ব্যবস্থাপক স্বল্প ও দীর্ঘ সময় উভয় ক্ষেত্রে ব্যক্তিগত সভার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন। আর দ্বিতীয়ত হলো কার্যকর ব্যবস্থাপকরা আন্তঃব্যক্তিক নেটওয়ার্ক তৈরিতে অধিক সময় ব্যয় করেন। এটা হলো ব্যবস্থাপকরা যেভাবে কাজ করেন সেটা নিয়ে কটার যে আলোচনা করছেন সেটা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ব্যবস্থাপকরা কি সিদ্ধান্ত গ্রহণ করেন এটা নিয়ে আলোচনা করেছেন এইচ. এডওয়ার্ড র্যাপ 1984 সালে। ব্যবস্থাপনার টেকনিক্যাল রেশনাল মডেলের ব্যবস্থাপকরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এবং তারা হচ্ছে উচ্চ পদেও ব্যবস্থাপক যারা অনেক গুরুত্বপূর্ণ ও অন্তর্নিহিত সিদ্ধান্ত গ্রহণ করেন। এইচ এডওয়ার্ড র্যাপ 1984 সালে দেখলেন যে দক্ষ ব্যবস্থাপকরা সুদূর প্রসারী প্রণালীর সিদ্ধান্ত গ্রহণ করে না, কিন্তু তারা প্রতিষ্ঠানকে সাধারণভাবে পরিচালনা করে এবং উন্নয়নশীল সুযোগগুলোতে দক্ষ হয়। র্যাব বের করলেন যে দক্ষ ব্যবস্থাপকরা খুব কমই কোনো প্রণালীর অতি দ্রুত বিবৃতি দেয় এবং একটি নির্দিষ্ট সমস্যার জন্য যে কোনো সমাধানের চেষ্টা করে। জনপ্রিয় ধারণার বিরুদ্ধে র্যাব এটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে সফল ব্যবস্থাপকরা ক্রিয়াকলাপ সংক্রান্ত সিদ্ধান্ত এবং খুব ভালোভাবে জানানো হয়েছে এমন সমস্যা সমাধানের জন্য অনেক সময় এবং শক্তি ব্যয় করেন। তাহলে এডওয়ার্ড র্যাব দেখলেন যে ব্যবস্থাপকরা আসলে কিভাবে কি সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি দেখলেন যে দক্ষতা ব্যবস্থাপকরা শুধু প্রসারী প্রণালীর সিদ্ধান্ত গ্রহণ করেন না, কিন্তু প্রতিষ্ঠানকে সাধারণভাবে পরিচালনা এবং উন্নয়নশীল সুযোগগুলোতে কাজে লাগাতে তারা অত্যন্ত দক্ষ হন। হ্যাঁ, এবং তিনি আরো বের করলেন যে দক্ষ ব্যবস্থাপকরা খুব কমই কোনো প্রণালীর অতি দ্রুত বিবৃতি দেয় এবং একটি নির্দিষ্ট সমস্যার জন্য যে কোনো সমাধানের চেষ্টা করে। এটাই হলো ব্যবস্থাপকরা কি সিদ্ধান্ত গ্রহণ এই ব্যাপারে র্যাপের মতামত। 5.2 আমাদের শেষ। এখন আসি আমরা 5.3 জ্ঞানগত ধারণা। এই অংশটা পাঠ করলে আমরা জ্ঞানগত ধারণা সম্পর্কে বলতে পারবেন, ব্যবস্থাপকীয় অনুভূতি তৈরি কিভাবে হয় তা ব্যাখ্যা করতে পারবেন, ব্যবসা প্রতিষ্ঠানের জ্ঞানভিত্তিক দৃষ্টিকোণ বর্ণনা করতে পারবেন। আসি জ্ঞানগত ধারণা ও আধুনিক যুগ। কগনিটিভ পার্সপেক্টিভ বা জ্ঞানগত ধারণা হচ্ছে ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের বিবরণ, যেখানে প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং ব্যবস্থাপকের তথ্য প্রদান ও সমস্যা সমাধানের ভূমিকা বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানের কার্যকারিতা ও ফলপ্রদতা যথাযথ বিচার বিবেচনা এবং সংগ্রহ, সৃষ্টি, সংরক্ষণ, প্রচার, তথ্য ও জ্ঞান ব্যবহারের উপর নির্ভর করে। এ ধারণাতে ব্যবস্থাপকের ভূমিকা হলো প্রতিষ্ঠানের অবস্থাকে বর্ণনা করার জন্য ব্যবস্থাপকরা তাদের বুদ্ধিকে যথাযথভাবে ব্যবহার করে, যাতে তারা প্রতিষ্ঠানের তথ্য এবং জ্ঞান সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থা তৈরি করে এবং সমস্যা বের করে তার সমাধান করে। কগনিটিভ পার্সপেক্টিভে দু ধরনের শিক্ষালয় রয়েছে। ব্যবস্থাপনার বুদ্ধি তৈরির শিক্ষালয়, যা ব্যবস্থাপকের পরিবেশের ঘটনাকে সঠিকভাবে দেখা ও তা ব্যাখ্যা করে, তাকে বোঝা এবং তার সমস্যা সমাধান করার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে। দ্বিতীয় কগনিটিভ স্কুলটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের জ্ঞানের দৃষ্টিকোণ, যা জ্ঞান ও তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রচার এবং তার ব্যবহারের উপর গুরুত্ব দেয়। আধুনিক যুগের জ্ঞানগত ধারণা হলো কি বলছে যে ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং ব্যবস্থাপকের তথ্য প্রদান ও সমস্যা সমাধানের ভূমিকাকে বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ, তথ্য সৃষ্টি, তথ্য সংরক্ষণ, তথ্য প্রচার, তথ্য ও জ্ঞানের ব্যবহারের উপর প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশেই নির্ভর করে। এই ধারণাকে ব্যবস্থাপকের ভূমিকা হলো প্রতিষ্ঠানের অবস্থাকে বর্ণনা করার জন্য ব্যবস্থাপকরা তাদের বুদ্ধিকে যথাযথ ব্যবহার করতে পারে। এবং এই পার্সপেক্টিভে দু ধরনের শিক্ষালয় আছে। হ্যাঁ, একটা বলা হচ্ছে ব্যবস্থাপনার বুদ্ধি তৈরির শিক্ষালয়, যেখানে ব্যবস্থাপকরা কি করে পরিবেশের ঘটনাকে সঠিকভাবে দেখেন, ব্যাখ্যা করেন, বোঝান, সমস্যা সমাধানের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে। আর দ্বিতীয়টা হলো কগনিটিভ স্কুল, ব্যবসা প্রতিষ্ঠানে জ্ঞানের দৃষ্টিকোণ, যা জ্ঞান ও তথ্য সংগ্রহ করেন, সেটাকে সংরক্ষণ, প্রচার এবং তার বাইরে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে। এটাই হলো জ্ঞানগত ধারণা ও আধুনিক যুগের ব্যাখ্যা। এর পরের অংশ হলো ব্যবস্থাপকীয় অনুভূতি। বুদ্ধি গঠনকারী হিসেবে ব্যবস্থাপকের শিক্ষালয় সমাজবিদ, জ্ঞানী মনোবিজ্ঞানী, তথ্য পদ্ধতির দক্ষ ব্যবহারকারী, কম্পিউটার বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের একত্রিত কাজকে বোঝায়। তাহলে বুদ্ধি গঠনকারী হিসেবে ব্যবস্থাপকের শিক্ষালয় সমাজবিদ,
জ্ঞানী মনোবিজ্ঞানী, তথ্য পদ্ধতির দক্ষ ব্যবহারকারী, কম্পিউটার বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের একত্রিত কাজকেই বলা হচ্ছে ব্যবস্থাপকের শিক্ষালয়। এর মধ্যে উল্লেখযোগ্য দলিল নিচে কিছু আলোচনা করা হলো। ব্যবস্থাপকরা কি করেন? জ্ঞানের গঠন প্রকৃতি অথবা মানসিকতা তৈরি করেন। ব্যবস্থাপকরা জ্ঞানের গঠন প্রকৃতি অথবা মানসিকতা তৈরি করে, যা বিশৃঙ্খলা ও পরিবেশ ঘটিত অনিশ্চিত স্রোতকে সহজে পরিচালনা করা যায় এমন সমস্যাকে স্থানান্তর করে এবং প্রতিষ্ঠানের সাথে খাপ খাইয়ে ও টিকে থাকার জন্য এর প্রোগ্রাম ও প্রণালীর ভিত্তিরূপ গঠন করে। ব্যবস্থাপক পরিবেশ থেকে নেয়া তথ্যে বিভিন্ন ফিল্টার প্রয়োগ করে এই কাজ করে থাকে। তথ্যের ফিল্টার এবং জ্ঞানের গঠন প্রকৃতি ব্যবস্থাপকের দ্বারা গঠিত হয়, যা প্রায়ই সঠিকের থেকে ভুল হয়ে থাকে। তাহলে ব্যবস্থাপকরা প্রথম কাজ করেন কি? জ্ঞানের গঠন প্রকৃতি এবং মানসিকতা তৈরি করেন। ২ নম্বর বলছে ব্যবস্থাপকরা সমস্যা সমাধানকারী ও সিদ্ধান্ত গ্রহণকারী। ব্যবস্থাপকরা হচ্ছেন সমস্যা সমাধানকারী এবং সিদ্ধান্ত গ্রহণকারী। ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের সব সমস্যাকে অসংখ্য উচ্চ বেগে সঠিক সিদ্ধান্ত নিয়ে সমাধান করে। তারা প্রতিষ্ঠানের সকল সমস্যাকে বর্ণনা করে। যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য ব্যবস্থাপকের সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের উপরেই অনেকাংশে নির্ভরশীল। ৩ নাম্বার, ব্যবস্থাপকরা ইনফরমেশন প্রসেসর বা তথ্য প্রয়োগকারী। ব্যবস্থাপকরা হলো তথ্যের প্রয়োগকারী। ব্যবস্থাপকের প্রাথমিক ভূমিকা হচ্ছে সে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ থেকে তথ্য নিয়ে তা প্রয়োগ করে। ইনফরমেশন প্রসেসিং ইনফরমেশন টেকনোলজির যন্ত্র ও সিস্টেমের মাধ্যমে সহযোগিতা পায়। তাহলে ব্যবস্থাপকরা ইনফরমেশন প্রসেস অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে এবং বাহির থেকে ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করে, সেটাকে প্রসেস করে এবং তথ্য এবং এই প্রসেস করার এবং প্রয়োগ করার ক্ষেত্রে তিনি কি করেন? ইনফরমেশন টেকনোলজির যন্ত্র এবং সিস্টেমের মাধ্যমে সিস্টেমের সাহায্য নেন। ৪ নম্বর বলছে ব্যবস্থাপকরা ইনফরমেশন প্রসেসিং এর গঠন প্রকৃতি, প্রোগ্রাম ও সূচি তৈরি করে। যা ব্যবস্থাপকরা কি করেন? তাহলে ইনফরমেশন প্রসেসিং এর গঠন প্রকৃতি, প্রোগ্রাম ও সূচি তৈরি করে, যা ব্যবস্থাপকের জ্ঞানের গঠন প্রকৃতি দ্বারা পরিবেশের ভেতর এবং বাইরের অংশকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। ব্যবস্থাপকের ডেস্কে তথ্য অবিরাম স্রোতের মতো পড়ে থাকে না, কিন্তু এটি ব্যবস্থাপকের দ্বারা অবস্থার বিবরণের উপর তৈরি হয়ে থাকে। তাহলে ব্যবস্থাপকরা কি করেন? ইনফরমেশন প্রসেসিং এর গঠন প্রকৃতি, প্রোগ্রাম ও সূচি তৈরি করেন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে এই ইনফরমেশন তথ্যের কিভাবে ব্যবহার করব, তারপরে কি কি কাজ সংগঠিত হবে, কখন সংগঠিত হবে, এগুলো ব্যবস্থাপকরা তৈরি করে। আসি এর পরের অংশ, ব্যবসা প্রতিষ্ঠানের জ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণ। বুদ্ধি গঠনকারী হিসেবে ব্যবস্থাপকের শিক্ষালয় সমাজবিদ, জ্ঞানী মনোবিজ্ঞানী, তথ্য পদ্ধতির দক্ষ ব্যবহারকারী, কম্পিউটার বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের একত্রিত কাজকে বোঝায়। ব্যবস্থাপনার বুদ্ধি গঠনের শিক্ষালয়ের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্যবস্থাপক কর্মচারী এবং ব্যবসা প্রতিষ্ঠান উভয় অবস্থাকেই বর্ণনা। ব্যবস্থাপক ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য, কার্যকারিতা ও ফলপ্রসূতা বৃদ্ধি করে ও তারা তাদের বুদ্ধি গঠনে সঠিক থাকে। যদি তার ভুল হয় তাহলে প্রতিষ্ঠান কার্যকারিতা, ফলপ্রসূতা হারায় এবং অবশেষে সফল হয় না। এবং এ সম্পর্কে আরো কিছু দলিল বর্ণনা করা হলো। সেগুলো হলো কি? জ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ফলপ্রদ ও নীতিগত সম্পদ। তাহলে জ্ঞান হলো প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ফলপ্রদ ও নীতিগত সম্পদ। ২ নম্বর, জ্ঞান একটি জটিল ধারণা এবং এটি তথ্য, সামাজিক সম্পর্ক, ব্যক্তিগতভাবে জানা ও দক্ষতাকে বোঝায়। জ্ঞান হচ্ছে একক ও প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য স্বরূপ। ব্যক্তিগত জ্ঞান প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথভাবে ম্যানুয়াল, সফটওয়্যার ও অপারেটিং প্রসেসিং রূপে পাঠানো যেতে পারে। ৩, জ্ঞান
স্পষ্টভাবে বর্ণিত অথবা অকথিত হতে পারে। স্পষ্টভাবে বর্ণিত জ্ঞান বই, ম্যানুয়াল, ছবি ও ভিডিওতে সংকলিত থাকতে পারে। অকথিত জ্ঞান অস্পষ্টভাবে বর্ণিত অথবা এটা কাজ সম্পন্ন করতে সামাজিক সম্পর্কের প্রয়োজন হয়। অকথিত জ্ঞানের কারিগর দল থাকে এবং যারা একসাথে ভালোভাবে সংস্কৃতি ও আচরণকে মূল্য দেয় ও কাজ করে, যা কিছু শিখতে জ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সমর্থন দেয়। অকথিত জ্ঞান একক ও প্রতিষ্ঠানে স্থাপিত হয়। 4 বলছে প্রতিষ্ঠান এবং মানুষ এ বোধে শিখতে পারে যে তারা নতুন তথ্য অথবা জ্ঞানের ভিত্তিতে তাদের আচরণ পরিবর্তন করতে পারে। 5 সকল শারীরিক মূলধন হলো জ্ঞানের উদাহরণ। জ্ঞান যন্ত্র দ্বারা স্থাপিত হতে পারে। 6 ব্যবসা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে দক্ষ জ্ঞানের সমন্বয়ে টিকে থাকা ও কার্যকরী হবার জন্য মূল্য তৈরি করা। 7 ব্যবসা প্রতিষ্ঠানের কৌশল হচ্ছে দক্ষ কর্মকর্তা তৈরি করা, যাতে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এটা সহজে অনুকরণ এবং বাজারজাতকরণ করতে না পারে। আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই চ্যাপ্টারের অর্ধেক শেষ করছি। ধন্যবাদ সকলকে।